তো বন্ধুরা, আজ সকাল সকালে ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর আপডেট, যেখানে ঘূর্ণিঝড় রিমাল তার নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়তে চলেছে। তার সাথে সাথে অভিমুখের আরও একবার বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। গতিবেগটাও কিন্তু অনেকটাই বাড়িয়ে ফেলেছে, যার কারণেই এবারে কিন্তু নির্ধারিত সময়ের আগে আছড়ে পড়তে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে ভয়ঙ্কর ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এবং বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো আপনার জেলার ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ উঠতে পারে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সম্পর্কিত সমস্ত রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা সামান্য বাড়িয়ে দিয়ে প্রায় 124 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ হয়ে গিয়েছে, এবং যদি আমি আপনাদেরকে বায়ুর দিক এবং গতি মোটে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন, আমরা পরবর্তী 24 ঘন্টার আপডেটটা প্রথমে দিচ্ছি। তো দেখুন, পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্তটা তো এই জায়গাটায় বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু এই জায়গাটায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কিন্তু গতিবেগটা খুবই কম রয়েছে। এই মুহূর্তে যদি আমরা ম্যাক্সিমাম গতিবেগের কথা বলি তো 44 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। তো মানে মোটামুটি 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্তটার ফরমেশন ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করবে বঙ্গোপসাগরের বুকে। পরবর্তী 3 দিনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা একটু সামান্য বাড়তে আরম্ভ করে দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের দিকে যদি যায় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অতটাও শক্তিশালী হয়নি, কিন্তু তার আগে কিন্তু ভয়ঙ্কর ঝড় উঠতে আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে, যার মধ্যে থেকে মোটামুটি 3 দিনের মধ্যে কিন্তু ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু পাতলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এই সমস্ত এলাকা থেকে কিন্তু অনেকটা বেশি থাকবে, প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে। এবং বাংলাদেশের কথা বলে তো সেখানে খুলনা, ঢাকা, মেহেরপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এখানে যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে আজিমগঞ্জ এবং বহরমপুরের ক্ষেত্রে কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো আমরা এই মুহূর্তে পরবর্তী 5টা দিনে দেখে নেব। দেখুন, পরবর্তী 5টা দিনেও কিন্তু বড়সড় চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে, তবে ঘূর্ণাবর্তটা কিন্তু একটুখানি শক্তিশালী হয়ে গিয়েছে, যেখানে ঘূর্ণাবর্তের গতিবেগ প্রায় এখানটায় প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের কাছাকাছি পৌঁছে গিয়েছে, এবং আসল আপনারা চিত্রটা দেখতে পাবেন পরবর্তী 10টা দিনে গেলে। তো দেখুন, পরবর্তী 10টা দিনে চলে আসলাম, পরবর্তী 5 দিন আর পরবর্তী 10 দিন কতটা বড়সড় ডিফারেন্স এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং ম্যাক্সিমাম গতিবেগটা কত হবে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলেছিলাম যে প্রায় 125 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু ম্যাক্সিমাম গতিবেগে পৌঁছে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন 124 কিলোমিটার, 123 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, এবং যখনই 100 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে গতিবেগ পৌঁছে যায় সেটা কিন্তু বন্ধুরা মানব সভ্যতার জন্য কিন্তু অনেক বেশি ধ্বংসাত্মক গতিবেগ মনে করা হয় আবহাওয়াবিদদের তরফ থেকে। এবং আমরা যদি এই মুহূর্তে ওভারঅল অন অ্যাভারেজ গতিবেগের কথা বলি তো দেখুন, আপনারা কিন্তু এই মুহূর্তে অন অ্যাভারেজ গতিবেগ দেখতে পাবেন, যেখানে কলকাতার ক্ষেত্রে 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে, যেখানে খড়দার ক্ষেত্রে 58 থাকবে, চাকদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে 56 থাকবে, কৃষ্ণনগর দিকে 56 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং বহরমপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে। এবং যদি আমরা এখানটায় বর্ধমানে যাই তো বর্ধমানের ক্ষেত্রে 62 থাকলো, সোনামুখীর ক্ষেত্রে 61, বাঁকুড়ার ক্ষেত্রে 63, হুড়ার ক্ষেত্রে 65, পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 61 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, এবং বাগমুন্ডির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, বলরামপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 63 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো অন অ্যাভারেজ গতিবেগটা কিন্তু বেশ ভালোই থাকবে। 50 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে গেলে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে প্রায় 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, খুলনাতেও 54, বরিশালের ক্ষেত্রেও 55 গতিবেগ থাকবে। সব থেকে বেশি গতিবেগ কোথায় থাকবে, তো সব থেকে বেশি গতিবেগ কিন্তু বন্ধুরা এই দীঘা মন্দারমণি ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে, যেখানে মন্দারমণি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। জানাতের আশেপাশে, জানপুরের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে কিন্তু 74 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। তো মোটামুটি 74 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। দীঘার ক্ষেত্রে 68 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা এই মুহূর্তে চলে যাবো বায়ুর ঝাপটা মোডে, তারপরে কিন্তু আমি আপনাদেরকে গতিবেগটা দেখাবো। তো আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে যেটা বলেছিলাম যে নির্ধারিত সময়ের
আগে চলে আসছে। গতকালকের দিনকে আমরা দেখেছিলাম যে এটা রবিবার 26 তারিখ এবং সোমবার 27 তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়ের এফেক্টটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। কিন্তু এই মুহূর্তে যে আমরা আপডেট পাচ্ছি সেখানে ঘূর্ণিঝড়ের কিন্তু এফেক্ট সেটা শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। শুক্রবার 24 তারিখের দিনকে কিন্তু ঝড় লক্ষ্য করা যাবে এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু এটার আপনারা গতিপথটাও দেখতে পাবেন। তো এই মুহূর্তে যে গতিপথের আপডেট আসছে তাতে করে উড়িষ্যার বুকে কিন্তু এটা আছড়ে পড়তে পারে, পশ্চিমবাংলার দিকে এটা আসছে না, যেটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দারুণ একটা খুশির খবর বলতে পারেন। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাণ্ডব লীলাটা চলবে, কিন্তু মানব সভ্যতার কারণে মানে ক্ষেত্রে কিন্তু এটা একদমই খুশির খবর না, কারণ একটা না একটা জায়গায় তো আছড়ে পড়বে। এটা পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়লো না, কিন্তু সেটা উড়িষ্যার দিকে আছড়ে পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িষ্যার দিকে বেশি থাকবে। তো দেখুন এখানটায় উড়িষ্যার ভুবনেশ্বরের বুকেই কিন্তু সরাসরি ডাইরেক্টলি শনিবার 25 তারিখ নাগাদই কিন্তু আছড়ে পড়ছে, যেটা রোববার আছড়ে পড়ার কথা ছিল সেটা কিন্তু একদিন আগে 25 তারিখে কিন্তু এটা ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এবং ল্যান্ডফল করার পরেও যে গতিবেগটা কমিয়ে দেবে তেমনটা কিন্তু না, গতিবেগটা সামান্য কমবে, কিন্তু তবুও কিন্তু তার পরের দিনকে 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু তাণ্ডবলীলা চলবে। সেটা চলবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, একাধিক রাজ্য মিলে, ঝাড়খণ্ড, বিহার, এতগুলো এলাকা জুড়ে কিন্তু বন্ধুরা ভয়ানক তাণ্ডবলীলা চলবে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে একটা ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা বিধ্বংসী হতে পারে, যে সেটা একটা রাজ্যে আছড়ে পড়ার পরেও গতিবেগটাকে মানে এই মুহূর্তে অনেকটাই রেখে দিয়েছে এবং সেই গতিবেগ নিয়ে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রেও তাণ্ডবলীলা চালাচ্ছে। তো এরকমই কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলো হয় এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা মনে করছে যে এই মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়টা হয়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মে মাসেই কেন ঘূর্ণিঝড়টা হয়? তো আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে মে মাসের সময় হয়টা কি, যে সমুদ্রের যে ওপরের লেভেলের যে তাপমাত্রা সেটা অনেকটা বেশি থাকবে এবং ওপরের লেভেল মানে সারফেস লেভেলের থেকে কিন্তু 50 মিটার নিচেও তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়, নিম্নচাপের ফর্মেশন, এবং এই নিম্নচাপটাই কিন্তু একাধিকবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে শুক্রবার দিন থেকে কিরকম বৃষ্টিপাত শুরু হবে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাত তো শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিপাত এই সপ্তাহে কিন্তু চলবে, আগামীকাল কিংবা আজ থেকে আপনারা বলতে পারেন। গতকাল থেকে কিন্তু বৃষ্টিপাত অল্প স্বল্পভাবে শুরু হয়ে গিয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে। আমি আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণ মোডে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে কতটা ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাবে। কিন্তু ওভারঅল এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘূর্ণিঝড় চলাকালীন লক্ষ্য করা যাবে, যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। দেখুন এখানটায় ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে। তো মোটামুটি এই সপ্তাহ জুড়ে কিন্তু বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বিশেষ করে খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু বৃষ্টিপাত বেশি হবে। কলকাতার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু যদি আপনারা বলেন যে নদিয়ার দিকে বেশি বৃষ্টিপাত হবে তো তেমনটা কিন্তু হবে না। নদিয়া, মুর্শিদাবাদ এখানে কিন্তু খানিকটা কমই বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু অতটা বৃষ্টিপাত হবে না। বেশি বৃষ্টিপাতে খড়গপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে, ওই এলাকাগুলোর ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন ঘূর্ণিঝড় চলাকালীন শনিবার এবং রবিবার দিনগুলোর ক্ষেত্রে কিন্তু গোটা দিন জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি পশ্চিমবঙ্গের দিকে আসে পরে তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা বেশি হয়ে যাবে, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসছে না যার কারণে পরোক্ষ একটা প্রভাব সেটা লক্ষ্য করা যাবে। তো দেখুন পরবর্তী 10টা দিন আমরা চলে আসলাম। তো পরবর্তী 10টা দিনের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু অনেকটা বেশি রয়েছে, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে এলাকাগুলো রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া সেখানে কিন্তু বৃষ্টিপাত সব থেকে বেশি হবে। তো এই মুহূর্তে আমরা দেখব কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রায় 56 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। চন্দ্রনগরের ক্ষেত্রে 57, নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালো, চাকদার দিকে 75 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগরের দিকে গেলে সেখানেও কিন্তু 73 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে 50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকটায় 58, বাঁকুড়ার ক্ষেত্রে 44, পুরুলিয়ার ক্ষেত্রে 35, খুবই কম বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে হবে এবং সব থেকে বেশি
বেশি বৃষ্টিপাত খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে 73 রয়েছে, কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে 70 এবং সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যেখানে 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 107 110 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে গেলে সেখানেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত অনেক বেশি হবে, সিলেটের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লাগাতার হতেই থাকে। তো মনমোহন সিং, রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত কম হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় কোচবিহারের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালোই ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে, ধূপগিরির ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত, জলপাইগুড়ির ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ভালোই রয়েছে, শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে আপাততভাবে কোচবিহার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখানটায় আলিপুরদুয়ারে 340, কোচবিহারের ক্ষেত্রে 318, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 350 মিলিমিটারের কাছাকাছি, মাথাভাঙার ক্ষেত্রে 350 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতই রয়েছে। উড়িষ্যা বালাসোরের দিকে যেখানে ঘূর্ণিঝড়টা আসতে পড়বে সেখানেও কিন্তু অত বেশি জোরালো ভারী বৃষ্টিপাত নেই। এটা তো গেল হচ্ছে ECMWF মডেল। অন্যদিকে আমরা যদি GFS মডেলটা দেখি সেখানে কিন্তু একটুখানি পাল্টা চিত্র লক্ষ্য করা যাবে। দেখুন এখানে কিন্তু এই GFS মডেলের মধ্যে বৃষ্টিপাত এখানেই বেশি বৃষ্টিপাতই দেখাচ্ছে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু ECMWF মডেলে 100 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছিল, এখানে 150 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত এখানে বেশি হচ্ছে। কলকাতার দিকে গেলে সেখানে কিন্তু সেমই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি সেমই রয়েছে, একটু বেশি রয়েছে, কিন্তু ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত এলাকার ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টিপাত ECMWF মডেলে দেখেছিল সেই সমস্ত এলাকাতে কিন্তু আবারও ফের বেশি বৃষ্টিপাত GFS গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মতো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কিছুটা কমই লক্ষ্য করা যাচ্ছে GFS মডেলের ক্ষেত্রে। যদি আমরা এই মুহূর্তে বায়ুর দিক এবং গতি মোডে যাই, তো বায়ুর দিক এবং গতি মোডে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো চলে আসলাম পরবর্তী 10টা দিনে। দেখুন এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বড়সড় চেঞ্জ রয়েছে, যেখানে GFS মডেলের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ঙ্কর ঝড় হতে পারে। এত ভয়ঙ্কর ঝড় আমরা দেখিনি এখানটায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখুন এখানটায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাচ্ছিল, প্রায় সেম ছিল, কিন্তু তাও এখানে GFS মডেলে কিছুটা বেশি গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এখানটায়। এবং উড়িষ্যা ভুবনেশ্বরে যেখানে আসতে পড়বে সেখানেও কিন্তু 128 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। ম্যাক্সিমাম গতিবেগটাও কিন্তু আমরা মোটামুটি এরকমই দেখতে পেয়েছি ECMWF মডেলের ক্ষেত্রে। তো দুটো মডেলে কিন্তু প্রায় সেমই বলছে কথা, এবং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার অভিমুখটাও কিন্তু সে উড়িষ্যা ভুবনেশ্বরের ক্ষেত্রে রয়েছে। দেখুন পশ্চিমবঙ্গ কিন্তু যেখানে আসতে পড়ুক না কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে। যদি এটা উড়িষ্যার দিকে আসতে পারে সেখানেও এফেক্ট পড়বে, বাংলাদেশের ক্ষেত্রে যদি আসতে পারে সেখানেও এফেক্ট পড়বে, পশ্চিমবঙ্গের দিকে আসতে পড়লে তো সেখানে ইম্প্যাক্ট বেশিই হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে কিন্তু কোনো উপায় নেই। যদি ঘূর্ণিঝড়টা তৈরি হয় তাহলে ঘূর্ণিঝড় যদি মাঝপথে শক্তি না কমায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু এফেক্ট এবং ইম্প্যাক্ট তো হবেই, তবে অত বেশি ভয়ঙ্কর হবে না, কিন্তু মোটামুটি ইম্প্যাক্ট বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।